দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। পিসি ভাইপোর খেল, অর্জুন সিং এর ভাইপো গ্রেপ্তার হতেই খোঁচা দিয়ে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। ভিকি যাদব হত্যাকাণ্ডে নয়া মোড়। গতকাল এই দলীয় কর্মীকে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে। আর এই পাপ্পু হলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর আত্মীয়। যদিও পাপ্পুর আইনজীবীর বক্তব্য বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে তাকে। তারপর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। প্রসঙ্গত গত 22 নভেম্বর 9টি গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় ভিকি যাদব নামের 35 বছর বয়সী যুবকের। তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, বাড়ির সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল ভিকিকে এবং তদন্ত চলাকালীনই উঠে এসেছিল সঞ্জিত সিং এর নাম। অবশেষে তাকেই গ্রেপ্তার করল পুলিশ। আর এইবার সেটাকে হাতিয়ার করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিন টুইটার এক্স হ্যান্ডেলে একটি লম্বা চওড়া পোস্ট করলেন মেদিনীপুরের ভূমিপুত্র। সেই পোস্টে তিনি বেশ স্পষ্টভাবেই তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন। এই দিন তিনি লিখেছিলেন, অর্জুন সিং এর ভাগ্নেকে গ্রেপ্তার করেছেন মমতার পুলিশ। পিসি ভাইপোর কি দুর্দান্ত কম্বল উপহার পাবে অর্জুন সিং। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার যে আপনি একটি বোকা। এবং উল্লেখ্য, দিন কয়েক আগেই এই খুনের ঘটনায় মূল চক্রী হিসেবে অর্জুনের আত্মীয় পাপ্পু সিংকে দায়িত্ব করেছিলেন তৃণমূল বিধায়ক জগদলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, যার পর ফের একবার বেআপ্রু হয়ে পড়েছিলেন তৃণমূল বিধায়ক বনাম তৃণমূল সাংসদের গোষ্ঠীদ্বন্দ্ব। বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়েনি সেই সময়। আর এখন তো গ্রেপ্তারির পর সবকিছুই আরো পরিষ্কার। অত্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তো এমনটাই মত। এইদিকে ভিকি যাদবের কথা বললেন, তার পারিবারিক দুর্নামও কম কিছু নয় এবং পুলিশ তদন্তে উঠে এসেছে অতীতের কাণ্ড কারখানা। পুলিশ জানিয়েছে প্রায় 25 বছর আগে ভিকির বাবাকেও এই একইভাবে খুন হতে হয়। তিনি এক পুলিশ কর্মী খুনের আসামি ছিলেন। ওইদিকে ভিকির কাকার মৃত্যু হয় পুলিশ এনকাউন্টারে। তাই দলীয় মতানৈক্যের পাশাপাশি পারিবারিক শত্রুতার বিষয়টাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কুশলী মমতা ললিপপ ধরালেন, কি যুক্তি দিলেন শুভেন্দু অধিকারী। বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের নতুন বছরের উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে পার্কটির অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা মঞ্চ থেকে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 14 লাখ কর্মী ও পেনশনভোগীদের মধ্যে 1 জানুয়ারি থেকে 4% বর্ধিত হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন তিনি, যা আদালতে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর ললিপপ এবং আদালতের কড়া প্রশ্ন এড়াতে কৌশলী পদক্ষেপ বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বর্ধিত ডিএ ঘোষণার পরেই নিজের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন মমতার ঘোষণা ললিপপ ও কৌশলী সোশ্যাল মিডিয়ায় বার্তায় তার ব্যাখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু লিখেছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মর্গ ভাতা 4% বৃদ্ধির ঘোষণা করেছেন। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের 12 মাসের গড় শতাংশ বৃদ্ধির উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার পর্যায়ক্রমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বছরে 2 বার মর্গ ভাতা সংশোধন করে। ডিএ বৃদ্ধির সংশোধন সাধারণত প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই থেকে কার্যকর হয় বিরোধী দলনেতার দাবি। সুতরাং কেন্দ্রীয় হারের ডিএ এর তুলনায় বর্তমানে 40% ব্যবধানের যে হ্রাস দেখানো হচ্ছে তা অপ্রয়োজনীয়। বিষয়টি একই থাকবে, কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের ডিএ বৃদ্ধির ঘোষণা হবে 2024 সালের 1 জানুয়ারি। 100 কোটির কর ফাঁকি, কয়েকশো কোটির জালিয়াতি, তৃণমূল ঘনিষ্ঠ ইমতিয়াজের পর্দাফাঁস করলেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য ঘিরে আসানসোল শিল্প শহরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দিন কয়েক আগেই উত্তরবঙ্গ সফরে গিয়ে খোলা মঞ্চ থেকে বিরোধী দলনেতা দাবি করেছিলেন যে ইমতিয়াজ আলীর বাড়ি থেকে 100 কোটি টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত করেছেন আয়কর দপ্তর। শুভেন্দুর এই দাবির পর থেকেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তার এই দাবির প্রেক্ষিতেই গত রবিবার তৃণমূল রাজ্যের সম্পাদক ডি শিবদাস
নিদর্শন সরাসরি আক্রমণ শানিয়ে বলেছিলেন বিরোধী দলের তার মাথার ঠিক নেই। তারপর অনেকেই ভেবেছিলেন যে বিষয়টা হয়তো এখানেই থেমে গেল, তবে সেটাতে হবার নয়। ফের একবার তাই স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। এই দিন নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন আগুন ঝরানো অভিযোগ। বিরোধী দলনেতা তার পোস্ট লিখেছিলেন আসানসোলের তৃণমূল ঘনিষ্ঠ বেতাজ বাদশা ইমতিয়াজের কীর্তি নমুনা দেখুন। সেই সাথে তার অভিযোগ এই ইমতিয়াজ আলী নানান ধরনের অবৈধ কাজের সঙ্গে যুক্ত। সুকান্ত শুভেন্দুতে নেই আস্থা, বাংলায় সংঘের বিশেষ ব্যবস্থা, শাহী সভার সুপার ডুপার ফ্লপ, এমনকি কেন্দ্রের অধীনে থাকা ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টেও উঠে এসেছে প্রধানমন্ত্রীর সভা করতে এলেও লক্ষ মানুষের সমাবেশ নাও ঘটতে পারে। কার্যত এই দুই ঘটনাই বাংলার মাটিতে পদ্মের চূড়ান্ত দুরবস্থা তুলে ধরার জন্য যথেষ্ট। এদিকে হাতের সময় বিশেষ নেই, দুবারে করানো আসছে লোকসভা নির্বাচন। 19-এর ভোটে এই রাজ্য থেকে পদ্মের ঝুলিতে গিয়েছিল 18টি আসন, আর এবারে একটিও আসন আসবে কিনা সন্দেহ। বঙ্গ বিজেপির উপর সব ছেড়ে দিলে হাতে যে কিছুই আসবে না সেটা বুঝেই এবার বাংলার মাটিতে পদ্ম ফোটাতে সংঘের দ্বারস্থ হলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সূত্রেই জানা গিয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আর ভরসা না রেখেই এবার লোকসভা ভোটের আগে বাংলার মাটিতে সংঘের বিশেষ বাহিনী। কার্যত এই ঘটনা যে সুকান্ত ও শুভেন্দুর উপর চূড়ান্ত অনাস্থার পরিচয় তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। বিজেপি সূত্রে জানা গিয়েছে 24-এর ভোটের জন্য আর বঙ্গ বিজেপির সংগঠনের উপর ভরসা রাখতে চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আর তাই বাংলার মাঠে নামছে সংঘের বাহিনী। লোকসভা নির্বাচনের আগে থেকেই এই বাহিনী এ রাজ্যে বিজেপি কর্মীদের পাশাপাশি সমান্তরালভাবে গোপনে কাজ করবে। জানুয়ারি মাস থেকে সেই কাজ শুরু হয়ে যাবে। বিজেপি নেতাকর্মীরা রাজ্যের জেলায় জেলায় কি কাজ করছে সেদিকে নজর রাখবে এই বাহিনী। সূত্রে জানা গিয়েছে বিজেপি ও সংঘের নিজস্ব সমীক্ষা উঠে এসেছে যে কোচবিহার, বনগাঁ, পুরুলিয়া ও আরামবাগ ভিন্ন বাংলার আর কোনো লোকসভা কেন্দ্রেই লড়াই করার মতো অবস্থায় নেই পদ্ম শিবির। এই চারটিতেই যে জয়ের মুখ দেখা যাবে সেটাও নিশ্চিত নয়, আর তাই জানুয়ারি মাস থেকে বাংলার মাঠে ঘাটে পদ্মের ড্যামেজ কন্ট্রোলের কাজে নামছে সংঘের বাহিনী। প্রাথমিকভাবে জানা গিয়েছে সংঘের এই বাহিনীর সদস্যরা বুথ ধরে ধরে জনমত যাচাই করে রিপোর্ট দেবে। সেই কারণে বুথ ও এলাকা ধরে স্বয়ংসেবক নিয়োগ করা হবে, যারা রিপোর্ট দেবেন নির্দিষ্ট দায়িত্বে থাকা নেতাদের। কিছু আসনে সংঘের কিছু সদস্যকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করানো হতে পারে। এদের বুথ এজেন্ট হবে সংঘেরই লোকেরা। সেই সঙ্গে এই বাহিনীর সদস্যরা দেখবেন বিজেপি কোথায় কি প্রচার করছে, লোক কেমন হচ্ছে, সেই মর্মে তারা রিপোর্টে জমা দেবে। বিভিন্ন ক্ষেত্রে বিজেপি নেতাদের পরামর্শ দেবে এই বাহিনী। সেই সঙ্গে এই বাহিনী প্রচার করবে মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের। ছোট ছোট সভা করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাজকর্মের প্রচার চালাবে এরা। সেই করা হিন্দুত্বের প্রচারে থাকবে রাম মন্দির, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা ও তাদের বিজেপির সপক্ষে ভোট দেওয়ানোর রিপোর্টটিও দেখবে বাহিনীর সদস্যরা। বাইরনের বাড়ি থেকে উদ্ধার হলো টাকার পাহাড়। ম্যারাথন তল্লাশির পর হিসেব দিলেন খোদ বিধায়ক। বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানার পর মিলল টাকার পাহাড়ের হদিশ। টানা 19 ঘন্টা ম্যারাথন তল্লাশির পর বাইরন নিজেই জানিয়েছেন তার বাড়ি থেকে 60 লক্ষ টাকা আটক করেছে আয়কর বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তারা। যদিও মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের দাবি এই টাকা নাকি বৈধ, 1 টাকাও নাকি হিসেব বহির্ভূত নয়। বুধবার সকাল থেকে বাইরনের বিড়ি ফ্যাক্টরি, চা ফ্যাক্টরি, নির্মীয়মান কেমিক্যাল ফ্যাক্টরি, স্কুল, হাসপাতাল সহ 7 জায়গায় হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্তের সময় বাইরনকে জিজ্ঞাসাবাদ করা হলে তখনই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে জানানো হয় রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় সমস্যা হয়েছিল। এই খানা তল্লাশির পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাইরন বিশ্বাস। তৃণমূল বিধায়ক বলেন বাবার বয়স হয়েছে তাই কিছুটা চিন্তিত, কারণ এই ধরনের তল্লাশির মুখোমুখি কখনো হতে হয়নি আমাদের। বাইরনের দাবি দীর্ঘ তল্লাশিতে পরিবারের উপর একটু চাপ তো পড়েই, কিন্তু ব্যবসা যখন করি তখন যাবতীয় নথিপত্র রেখেই করি। এদিকে অভিযান শেষে আয়কর বিভাগের কর্মকর্তারা জানান এই প্রসঙ্গে কিছু বলার এখতিয়ার তাদের নেই। প্রসঙ্গত উল্লেখ্য গত বুধবার সকাল 6টা থেকে রাত্রি 1টা পর্যন্ত তল্লাশি চালায় আয়কর বিভাগের কর্মকর্তারা। বাইরনরা
3 ভাই এবং তাদের 3 জনেরই রয়েছে পারিবারিক ব্যবসা। এর আগে 2021-2022 অর্থবর্ষে 96 লক্ষ টাকা আয়কর জমা দিয়েছেন বাইরন এবং তার স্ত্রী। সেই সাথে নির্বাচন কমিশনের যে রিপোর্ট দাখিল হয়েছে তাতে বলা হয়েছে বাইরনের বার্ষিক আয় 58 লক্ষ থেকে 1,15,00,000 টাকা পর্যন্ত। এদিকে তৃণমূলের মতে বেছে বেছে তাদের দলের নেতাদের বাড়ি অফিসে আয়কর, ইডি বা সিবিআই হানা দেয়। যদিও কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ব্যাপারে বরাবরই প্রতিহিংসা দেখে এসেছে তৃণমূল কংগ্রেস। এদিন ফিরাদ হাকিম বলেন, এর আগে বিড়ি ব্যবসায়ী জাকির হোসেনের বাড়িতেও আয়কর হানা দিয়েছিল, এবার বাইরনের বাড়িতে। তিনি আরও বলেন, আয়কর দপ্তরকে ওরা হিসাব দেবেন, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে যেহেতু বাইরন তৃণমূলে যোগ দিয়েছেন তাই হানা দিয়েছে আয়কর দপ্তর।